মতো এতটা গাইডলাইন বিভিন্ন যে যে আমাদের যে এখন আমাদের খুব সহজেই কিন্তু আমরা গাইডলাইন পেতে পারি যদি আমরা একটু ট্রাই করি, কিন্তু আমাদের ভিতরে একটু আমরা অনেকেই আছি 4 বছর 5 বছর 6 বছর 7 বছর অলরেডি জব করতেছি, কিন্তু আসলে প্রোগ্রেস হচ্ছে না। না হওয়ার পিছনে আমাদের নিজেদেরও কিছু দায়বদ্ধতা আমাদের নিজের কাজে নিতে হবে। কারণ আমরা ফ্যাক্টরিতে অনেকেই জব করি, শুধু আমরা মনে করি যে আমার ছোট একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে যা কিছু আছে এইটুকুই আমার। এর বাইরে যে আমরা অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কমিউনিকেশনের ব্যাপার আছে, এইগুলোর দিকে আমরা খুব একটা খেয়াল করি না। তো সেক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার হতে হলে, একজন ডিপার্টমেন্ট হেড হতে হলে তাকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে হয়, অনেক প্রেশার নিতে হয়, অনেকভাবে নিজেকে প্রমাণ করতে হয় যে আমি আমার লিডারশিপের মাধ্যমে আমার টিমটাকে খুব ভালোভাবে চালাতে পারতেছি। আমার কোম্পানির আমাদের টিমের মাধ্যমে অনেক সেফ হচ্ছে, ইভেন অনেক সেফটি ইনশিওর করে আমরা কাজ করতেছি। এই বিষয়গুলো একজন ডিপার্টমেন্ট হেডকে অবশ্যই জানতে হয়। তো আমরা আসলে গাইডলাইন নিয়ে আসছি, যে আমরা অনেক কষ্ট করছি, আমরা কষ্ট করে শিখছি। শেখার পরে আমরা দেখছি যে আসলে এই সেক্টরে যারা আমাদের ছোট ভাই আছেন বা আমাদের সমবয়সী যারা আছেন, যারা প্রোগ্রেস হচ্ছে না বা অনেক কিছুই জেনেও হয়তো ইউটিলাইজ করতে পারছে না, তাদের জন্য আসলে আমরা কিছু একটা করি। তো সেক্ষেত্রে হয়তোবা সেই কিউরিসিটি থেকেই যে ইন্সপাইরেশন হয়েছে নিজের ভিতরে, যে আমরা কিছু নিজের কিছু জ্ঞান হয়তোবা শেয়ার করি, বা অন্যদের যেসব জ্ঞান আছে আমরা একটু নিয়ে হয়তোবা আমার নিজের জায়গাটাকে আরো একটু ডেভেলপ করি। অথবা আমার আশপাশে যারা আমার সাথে থাকবে, যারা আমার কথাগুলো শুনবে, আমার গাইডগুলো মানবে, হয়তোবা তাদের লাইফে একটা একটা মিরাক্কেল বা একটা চেঞ্জ হতে পারে। তো এই একটা পজিটিভ ভাইব নিয়েই, ইন্টেনশন নিয়েই কিন্তু এই সেক্টরে আপাতত আমি আছি। তো আহ, সেক্ষেত্রে আমরা একটা ডিপার্টমেন্ট হেড হিসাবে আমাদের যদি চাকরি করতে হয় বা আমাদের লাইফটাকে যদি আমরা ওইভাবে সাজাতে চাই, তাহলে আমাদের কিছু জ্ঞান বাধ্যতামূলক আছে। ঠিক আছে। দস্তগীর সাহেব, কি বোঝা যায় কথা? জি স্যার, জি, শোনা যাচ্ছে। আচ্ছা, সাখাওয়াত সাহেব, আশরাফুল সাহেবকে শুনতে পাই? আচ্ছা। শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। একটু মাঝে মাঝে একটু সাড়া দিবেন, তাহলে কথা বলতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি আপনারা আমাকে রেগুলারই পাবেন, আর আমার ফোন নাম্বার আমার ওকে। যেই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, 01943479757। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যতটুকু পারি আমি আমি আপনাদের কনসালটেশন দিব, কোনো সমস্যা নাই। আর কোনো হেজিটেশনের দরকার নাই। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, ছোটখাটো প্রয়োজনীয় জানার ব্যাপার হলে অবশ্যই ফোন দিবেন, কোনো সমস্যা নেই। আমি আমার কাছে ভালো লাগে যদি কেউ আমার কাছে কোনো কিছু জানতে চায়। তো আমার এই টোটাল এক যুগের একটা অভিজ্ঞতায় আমি যেটা অনুধাবন করছি, যে আসলে আমাদের গোল ফিক্সড করা হয় না। যে আমরা যারা ইঞ্জিনিয়ার, এর অ্যাকচুয়ালি গোল ফিক্সড হয় নাই, কারো গোল ফিক্সড না। আসলে আমি কি করব, কিভাবে কি শিখব, এই জিনিসটাই অনেকে জানে না। অনেকে ডিপ্লোমা পাস করেছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, একই জায়গায় পড়ে আছে, তার গোলটা কি? সে একটা ছোট চাকরি করতেছে, কোনো সমস্যা নাই, ছোট চাকরি করতেই পারে। আমি যেমন আমার প্রথমে চাকরি করছি, আমি সিএনজি পাম্পে চাকরি করছি। এটা হচ্ছে আমার করেছি, তখন চাকরি ছিল না। আমি 6 মাস ওখানে চাকরি করছি, কত কষ্ট করে ড্রাইভারদের সাথে থাকছি, এটা আলাদা ব্যাপার। হুম। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত একটা গোল ফিক্সড করা, যে আমরা কি করতে চাই অ্যাকচুয়ালি। হুম। যে আমরা যদি প্রফেশনালি ডেভেলপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি জানা দরকার এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর এখন কিন্তু ফাইন্ড আউট করা অনেক সহজ। অনেকেই আছে, মার্কেটে এখন আছে, যে তারা এই প্রফেশনালিজম নিয়েই কাজ করতেছে, তারা ট্রেন আপ করতেছে।
তো সেক্ষেত্রে তাদের মধ্যে আমি একজন, আমি চেষ্টা করতেছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যে আসলে একটা ইঞ্জিনিয়ার আসলে কি কি জানা প্রয়োজন। যেহেতু আমি দীর্ঘদিন আরএসসি, নিরাপন এদের সাথে অ্যালায়েন্স অ্যাকর্ড যখন ছিল তখন থেকে অডিটের সাথে সংযুক্ত, একটা অডিটে আসলে কি চাই, কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, কিভাবে ফেস করতে হয়, কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করতে হয়, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের জানা খুবই প্রয়োজন। আর আমাদের গোল ফিক্সড করার একটা ব্যাপার হচ্ছে যে আমরা আগে ফিক্সড করব আমি কি হতে চাই, এরপরে আমরা চেষ্টা করব। আমি যদি জানি যে আমি ওইটার যোগ্য কিন্তু আমি পাচ্ছি না, তখন হয়তো মনকে বোঝানো যাবে যে না আমি জানি কিন্তু আমি পাচ্ছি না, হয়তো আল্লাহ তালা আমাকে দিবে। ঠিক আছে, নিরাশ হওয়া যাবে না। হুম। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি যেটা হচ্ছে ফিক্সড করেছি যে আমার লাইফ এবং আমার এক্সপিরিয়েন্সের স্টাডি থেকে, যে একটা ছেলে যদি প্রফেশনাল ওয়েতে এই জিনিসগুলো জানে তাহলে অন্তত আরএমজি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে তাকে আর ফিরে তাকাতে হবে না। সে অন্তত ইঞ্জিনিয়ার হিসাবে তার মেধাটাকে 100% কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে সে পারবে। তো এক্ষেত্রে আমি সিম্পলি একটা টপিক সাজিয়েছি, সেটা হচ্ছে খুব আমি বলবো যে এটা খুবই ছোট, আমি বলবো যে কেউ হয়তোবা 2 থেকে 3 মাসের ভিতর শিখে ফেলতে পারবে। এটা হচ্ছে তার ইচ্ছা, মানে ক্যাপাবিলিটির উপরে। তো আমি এখানে একটা কিছু জিনিস আছে, আমি একটু পড়ে আপনাদের শোনাই, যেটা এর আগেও আমি বলেছি, তারপরে আমরা কিছু আলোচনা করব আর কি নিজেদের মধ্যে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট ড্রয়িং। এটা আমাদের একটা ইঞ্জিনিয়ার জন্য মাস্ট, এটা আমার লাগবেই। কারণ আপনি যদি ইলেকট্রিক্যাল লেআউট ড্রয়িং না করতে পারেন তাহলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি এস্টিমেট করতে পারবেন না। আপনি যখন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি এস্টিমেট করতে চান, সাপোজ একটা ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার, আপনি এস্টিমেট করতে চান, এখন এস্টিমেটের ক্ষেত্রে তো আপনাকে জানতে হবে কোন মেশিনটা আমি কোন জায়গায় বসাবো, তাহলে ওই মেশিনে আমার কি কি লাগবে, আমার তার কত ফিট লাগবে বা কত মিটার লাগবে। আপনি যদি মেশিনটাই না বসাতে পারেন, লেআউটটাই না বোঝেন, তাহলে কিন্তু আপনি টোটাল এই এস্টিমেটটা করতে পারবেন না। ঠিক আছে, ইলেকট্রিক্যাল লাইন সুইচ বোর্ডটা কোথায় যাবে, কোথায় বসবে, এই প্ল্যানটাই তো ইএলডি। হুম। এবং কোন তারটা কোন দিক দিয়ে যাবে, পিভিসি পাইপটা কোন দিক থেকে আপনি দিবেন, চ্যানেল দিবেন নাকি আপনি হচ্ছে ওখানে কন্ডুইট পাইপ দিবেন। হুম। এই ব্যাপারগুলোই এই ইএলডির মাধ্যমে খুব একটা ইঞ্জিনিয়ার সহজেই বুঝতে পারে। এরপরে দেখেন এখানে এসএলডি আছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটা আমরা বলেই থাকি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে একটা ফ্যাক্টরির জন্য, ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য ব্লু প্রিন্ট। আমরা যদি এসএলডি বুঝি তাহলে অনেক কিছু আমরা বুঝে যাই। একটা ফ্যাক্টরিতে আপনি নতুন করতে চাবেন, আপনি ইলেকট্রিক্যাল সিস্টেম রেজিস্ট্রেশন করবেন, আপনাকে এসকেমেটিক এসএলডি করতে হবে। করলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার কি কি লাগবে। আপনার কতগুলো সার্কিট ব্রেকার লাগবে, আপনার কতগুলো মেশিন আপনি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, আপনার স্ট্যান্ডার্ড কতটুকু ফলো করতেছেন, এই টোটালটাই আপনি এসএলডির মাধ্যমে জানতে পারবেন। এবার প্রোটেকশনটা বুঝবেন, আপনি কন্ট্রোলিংটা বুঝবেন, আপনি সুইচিংটা বুঝবেন। হুম। এরপরে দেখেন এখানে আছে লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন। তো লাইটনিং প্রোটেকশন সিস্টেম ডিজাইনের জন্য আপনাকে অবশ্যই আপনার বিল্ডিংয়ে আপনাকে সার্জ ভোল্টেজকে প্রোটেকশন করতে হবে। তো সেক্ষেত্রে আপনার এটা জানতেই হবে। এখন ইলেকট্রিক্যাল লোড শিডিউল, আপনি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করেছেন কিন্তু লোড শিডিউল করেন নাই, তাহলে কি হবে? আপনার কোন ফেজে আপনার কতটুকু লোড গেল, লোডটা ব্যালেন্স হলো না আনব্যালেন্স হলো আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি, এটা আপনি আরএসসি এবং নিরাপদ এতে দুই টাইপের চাই। এটা আমি ডেমো আকারে হয়তো নেক্সট কোনো ক্লাসে আমি দেখাবো। এরপর আছে আর্থিং লেআউট ডায়াগ্রাম। আপনি একটা সাবস্টেশন করবেন, আপনার ট্রান্সফরমারে কয়টা আর্থিং দিবেন, আপনি জেনারেটরে কয়টা আর্থিং দিবেন, আপনার আর্থিং এর সাইজ কি হবে, আপনার পিএফআই আর্থিং এর কি সাইজ হবে। হুম। এই আর্থিংটা লেআউটটা কিভাবে করবেন, আপনি ডেপথ কত করবেন, এই টোটাল ব্যাপারগুলো নিয়েই এই আর্থিং লেআউটে কিন্তু আপনাকে বিস্তারিত আপনি জানতে পারবেন। এরপর কি প্রতিরোধক মেরামত পরিকল্পনা, আপনার ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে জানতে হবে যে একটা ফ্যাক্টরিতে আমি কি কি মেনটেনেন্স প্ল্যান করলে আমার ফ্যাক্টরির প্রবলেম, ট্রাবল, এগুলো রিডিউস হবে, আমার ইকুইপমেন্ট, আমার মেশিন, আমার অ্যাপ্লায়েন্স, এগুলো লংজারিভিটি বেড়ে যাবে। এই ব্যাপারগুলো আমরা জানতে পারবো। এরপরে কি বাৎসরিক এনার্জি কনজাম্পশন। এখন আপনি চিন্তা করলেন যে আপনি টোটাল ফ্যাক্টরিতে এনার্জি কনজাম্পশন করছেন, আপনি ওয়াটার কনজাম্পশন করছেন, আপনি গ্যাস করছেন, আপনি ইলেকট্রিসিটি কনজাম্পশন করছেন, কিন্তু আপনার কাছে রিপোর্ট নাই।
রিপোর্ট না থাকলে আপনি নেক্সট ইয়ার আপনি কি প্ল্যান করবেন, আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনি যে এখন প্রতিটা ফ্যাক্টরি চাই যে আমার ইঞ্জিনিয়ার কতটুকু সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতেছে, আপনি কতটুকু রিসাইক্লিং করতেছেন, আপনি রিসাইকেল কোন জিনিসগুলো আপনি রিইউজ করতেছেন। এই ব্যাপারগুলোকে এখন কিন্তু মালিক, এমডি, ম্যানেজমেন্ট এগুলো কিন্তু তারা চায়। এরপরে কি আছে মেশিন মেরামত রিপোর্ট। আপনি একটা মেশিন রিপেয়ার করতেছেন, আপনি মেশিনটা কতদিন পর পর রিপেয়ার করবেন, কিভাবে রিপেয়ার করবেন, ঠিক আছে? এই জন্য একটা শিডিউল লাগে। আপনি একটা মেশিন একটা রিপেয়ার করছেন, এটা যদি রেকর্ড না রাখেন, আপনি ওই মেশিনটা আবার নষ্ট হইতেছে ঘন ঘন, আপনি কি করতে পারবেন না? যে রুট কজ অ্যানালাইসিস করতে পারবেন না, রুট কজ অ্যানালাইসিস করতে পারবেন না যে আসলে কি কারণে মেশিনটা ঘন ঘন সমস্যা হচ্ছে। এরপরে মেশিন লেআউট আছে, যে ফ্যাক্টরিতে আপনি একটা ফ্যাক্টরি নতুন করতেছে, আপনার টোটাল মেশিন একটা লেআউট করতে হবে, আপনার ধারণাই নাই আসলে মেশিন লেআউটটা কি। সাপোজ আপনি একটা প্যান ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনি জানেন না সুইং মেশিনের একটা প্লেন মেশিন কতটুকু চওড়া, কতটুকু লম্বা, একটা প্লেন মেশিনের উপরে নিডেল টু নিডেল কতটুকু গ্যাপ রাখা যায়, আপনার ফ্রন্ট ফ্রন্ট সাইড হলে কিভাবে আমি হচ্ছে কতটুকু জায়গা নিব, আমি ব্যাক টু ব্যাক হলে কিভাবে জায়গা নিব, হ্যাঁ। তারপর ফ্লোর থেকে একটা বাসবার হাইট, মানে টিউব লাইটের হাইট বা বাসবার হাইট কতটুকু রাখবো মেশিন বা লাইটিং এর জন্য, এই জিনিসগুলো আপনি জানেন না। তাহলে কি হবে, আপনি লেআউটটা করতে পারবেন না। তো এই বিষয়গুলো আমাদের ইঞ্জিনিয়ার্স অবশ্যই জানতে হবে। এরপর কেসে সাবস্টেশন সিলেকশন আছে, লেআউট আছে, আপনার টোটাল ফ্যাক্টরি লোড অনুযায়ী আপনি কত কিলোওয়াট একটা সাবস্টেশন নেবেন, তার লেআউটটা কি হবে, এটা আবার আরএসসি এবং নিরাপত্তা অ্যাকসেপ্টেন্স হবে কিনা, এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এরপরে কি আছে ট্রান্সফরমার রুম লেআউটটা। ট্রান্সফরমারটা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে লেআউট করতে পারি, কিন্তু করলেই তো হবে না, পাওয়ার তো পাস হবে, সমস্যা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা জানি আরএসসি এবং নিরাপন, যেটা অ্যাকর্ড এবং অ্যালায়েন্স ছিল, তারা রেগুলার বেসিস বছরে অন্তত 2বার অথবা 1বার তারা ভিজিট করতেছে, তারা ইন্সপেকশন করে। যদি তারা দেখে যে না এটা কারেক্ট হয় নাই, এখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ হয় নাই, বিএনবিসিতে যেভাবে বলছে সেভাবে হয় নাই, বা এনএফসিতে যে কোডটা সেই কোডটা অনুযায়ী হয় নাই, তাহলে কি করে? ওরা হচ্ছে ক্যাপ দিয়ে যায়। তখন কোম্পানির অনেক টাকা খরচ হয়। রিওয়াক করলেই তো খরচ বেশি। আমরা যদি একবারেই কাজটাকে স্ট্যান্ডার্ড করি, যে পরিমাণ খরচ হবে, আমরা যদি রিওয়াক করি তাহলে খরচটা বেড়ে যায়, সময় নষ্ট হয়, প্রোডাকশন রিডিউস হয়, ঠিক আছে? এই সব কিছু মিলেই আমাদের কি করতে হয়, যে আমরা জেনে বুঝে যদি কাজ করি সহজ হয়। এরপরে ফ্যাক্টরি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট আছে, আমরা অবশ্যই জানি। দস্তগীর সাহেব, আপনাদের ফ্যাক্টরি কি বিএসসিআই বা স্যাডেক্স বা এই টাইপের কোনো অডিট হয়? জি জি স্যার, স্যাটেক্স এর আছে, তারপরে জিওটিএস, গডস। আর এই যে আপনি আছে। একটা জি দারুণ কথা বলেন, জি গডস অডিট। গডস অডিটে আপনার কিন্তু এনার্জি কনজাম্পশনটা মাস্ট ইম্পর্টেন্ট। জি আপনি জি কিভাবে, আপনি গডস অডিটের একটা মেন ইস্যু আছে, আপনাকে সাস্টেইনেবিলিটি আপনাকে ফলো করতে হবে, আপনি রিসাইকেল ফলো করতে হবে, আপনি ওয়াটার রিসাইকেলিং করতেছেন কিনা, আপনি যে মেটাল আছে মেটাল রিসাইকেলিং করতেছেন কিনা, আপনি নিডেলটা ঠিক মতন ডিসপোজ করতেছেন কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি প্রতি বছর, সাপোজ মনে করেন 1 লক্ষ গ্যালন এক মাসে, লাস্ট মাস মানে 1 বছরে আপনি মনে করেন 10 লক্ষ গ্যালন, ইউএস গ্যালন আপনি ওয়াটার কনজাম্পশন করছেন। এখন নেক্সট বছরের আপনার প্ল্যান কি, আপনি 10 লক্ষই করবেন নাকি আপনি একটু কমাবেন? তারাকে গোল ফিক্স করতে বলে, ঠিক আছে? এই জিনিসগুলো তো চাই। আপনি মনে করেন 1 বছরে আপনি প্রায় 10 লাখ কিউবিক মিটার আপনি গ্যাস খরচ করছেন। এখন আপনার নেক্সট ইয়ার প্ল্যান কি? আপনি কি ওটা ওই 10 লক্ষই করবেন, নাকি ওর থেকে আপনি 1%, 2% সেভ করার প্ল্যান করবেন? এই প্ল্যানটা কিন্তু গডসের জন্য টু মাচ ইম্পর্টেন্ট। দোস্ত হিসেবে আপনি যোগাযোগ করেন, যদি এগুলো লাগে আমি হেল্প করতে পারবো আর কি, হ্যাঁ। তো এরকম বিভিন্ন অডিট আছে, ঠিক আছে, বেটার জি ওয়ার্ক জি আছে, হ্যাঁ। তারপর স্যাডেক্স আছে, তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট থাকে ইলেকট্রিক্যাল সেকশনেও। হুম। ইলেকট্রিক্যাল সেকশন মেশিন লেআউটের মধ্যে থাকে, আপনি একটা মেশিন লেআউট করছেন কিন্তু কমপ্লায়েন্স অনুযায়ী হয় নাই, তো তাহলে কি হবে, আপনি ক্যাপ হয়ে যাবেন। এরপরে কাছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স। আপনি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং মেনটেন্যান্স করার সময় আপনাকে বিভিন্ন কোড ফলো করা লাগবে। এরপর আমাদের জন্য ইঞ্জিনিয়ার জন্য যেটা টু মাচ ইম্পর্টেন্ট, যেটা অটোক্যাড, যার উপর আমরা এসএলডি, ইএলডি, এলপিএস ডিজাইন করে থাকি। ইভেন বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো আমরা ডিজাইন করে থাকি, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সিস্টেমটাকে আমরা ওই অটোক্যাডের মাধ্যমে দেখাই। এরপরে কি আছে আমাদের এবিসি লাইসেন্স। অনেকেই আমরা জানি না যে আমাদের আসলে এবিসি লাইসেন্স আমাদের হচ্ছে কি পরিমাণ ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চেষ্টা করতে হয় কি, যে আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা হচ্ছে
এই অটোক্যাড ডিজাইনটা আমাদের শিখতে হয়। হুম। আর এবিসি লাইসেন্সের জন্য আমাদের অবশ্যই, যারা ইঞ্জিনিয়ার আছে অনেকেই বুঝে না, আমরা অবশ্যই সুপারভাইজার লাইসেন্সটা করব, মাস্ট করব। আর একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হবে। এই যে এই 16টা পয়েন্ট, এটা কিন্তু আমার পার্সোনাল রিয়েলাইজেশন থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে এইগুলো আসলে একটা ইঞ্জিনিয়ারের জন্য ইম্পর্টেন্ট। সে যদি একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, একটা ফ্রেশার থেকে প্রফেশনাল হতে হলে এই জিনিসগুলো তাকে জানতেই হবে। এর বাইরে কিন্তু সে হতে পারবে না। দস্তগীর সাহেব, কি পসিবল হওয়া, প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়া এগুলো বাদে কি পসিবল? হুম। হ্যাঁ স্যার, কোনোভাবেই না, এগুলা আচ্ছা। মাস্ট। আচ্ছা, এইভাবে প্যাকেজ আকারে হয়তো বা বাংলাদেশে কেউ শুরু করছে কি আমি জানি না। আমি এটা শুরু করেছি এবং আমার ক্লাসটা 31শে ডিসেম্বর থেকে শুরু হবে। হুম। তো আপনারা যারা ইচ্ছুক যে আমার এখানে জয়েন করতে ইচ্ছুক হন, তাহলে ইচ্ছুক করতে পারেন, আমাকে ফোন দিতে পারেন, নক করতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি শর্টকাটে কিছু জিনিস দেখাই। আমরা এসএলডি নিয়ে আমি একটু কথা বলতে চেয়েছিলাম। তো আমাদের এসএলডির জন্য কিন্তু একটা গাইডলাইন আছে, আছে না? হুম। জি আমাদের একটা গাইডলাইন জি আছে। জি, আমরা আমরা অবশ্যই। এখন এই যে যেটা দেখতেছি, এটা হচ্ছে কিন্তু আরএসসির একটা গাইডলাইন, ঠিক আছে? আরএসসির একটা গাইডলাইন, একটা এসএলডির জন্য আরএসসি কি কি গাইডলাইন আছে, এই জিনিসটা অনেকেই পড়লে হয়তো বুঝবে না, আবার অনেকেই বুঝবে। আবার অনেকেই যদি একটু এক্সপ্লেন করে দেওয়া যায়, মনে করেন আপনাকে যদি 1 ঘন্টা আমি এটা দেখে আমি এক্সপ্লেন করে দিই, আপনি বলবেন স্যার এত সহজ, আমি তো আগে জানতাম না। হুম। তো এর কিছু রিকোয়ারমেন্ট আছে। আবার দেখেন, আপনাকে আরেকটা জিনিস দেখাই যে আমাদের আমরা বিএনবিসি তো আমরা জানি, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমের বিভিন্ন কোড এবং রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ। এই যে দেখেন এখানে ক্যালকুলেশন অফ কারেন্ট। হ্যাঁ। আমরা একটা কারেন্ট ক্যালকুলেশন করার জন্য সেফটি ফ্যাক্টর আমরা জানি না, 1.25। এখানে দেখেন আবার লেখছে 1.65। আইসিতে 1.25, কিন্তু বিএনবিসিতে 1.65। তো আমরা এটা সার ক্যালকুলেশন অফ কারেন্ট মানে লোড ক্যালকুলেশনের সময় এগুলো আমরা কাজে লাগবে, এগুলো আমাদের। এরপরে কি আছে, আমরা বিভিন্ন সার্কিট ওয়্যারিং এর ক্ষেত্রে দেখেন, ডোমেস্টিকে আমরা অফিস বিল্ডিং এ 5 অ্যাম্পিয়ার লাইটিং এর জন্য কি তার দিব, তারপর ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে 10 অ্যাম্পিয়ার সার্কিটের জন্য কত আরএম তার দিব, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ 15 অ্যাম্পিয়ার লাইটিং বা ফ্যান সার্কিটের জন্য কত দিব, সকেটের জন্য কত দিব, ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ কত মিটার পর্যন্ত কনসিডার করব। এই ব্যাপারগুলো বিএনবিসিতে বিস্তারিত আছে। কিন্তু আসলে বিএনবিসি বইটা তো অনেক বড়, অনেকেই পড়তে পারে না, হ্যাঁ, বা পড়তেও চায় না, দেখেই ভয় করে, হ্যাঁ। কিন্তু আসলে এই জন্য আমি এরকম শর্টকাট কিছু রুলস আমি করছি, যেটা হয়তো বা করলে আমাদের খুব সহজ হয়ে যাবে, হ্যাঁ, আমাদের পড়াশোনাগুলোও খুব সহজ হয়ে যাবে। এরপরে দেখেন আমার এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমের মেথড অফ সার্কিট ওয়্যারিং, ওয়্যারিং ক্ষেত্রে যদি দেখেন, সার্কিট ব্রেকার এবং কেবল এখানে মেনশন করা আছে, হ্যাঁ। এরপরে আপনার হচ্ছে ইসিসি গুলো কিভাবে হবে, টার্মিনালের সাথে আর্থিং বাসবারের জয়েন্ট হবে ডিবি বোর্ডের ভিতরে, এটাও লেখা আছে দেখেন। দ্য সাইজ অফ কেবল মাস্ট বি চুজেন টু ম্যাচ উইথ দ্য রেটিং অফ সার্কিট ব্রেকার অ্যান্ড ফিউজ। তার মানে যে সাইজের কেবল দেবে সেটা অবশ্যই যেন সার্কিট ব্রেকার ফিউজের সাথে ম্যাচ করে। ওভার রেটেড নিলে হবে না, আবার আন্ডার রেটেড নিলেও হবে না। হুম। তো এরপরে কি আছে দেখেন, লোকেশন আমি কোথায় দিব একটা এসডিবি, লোকেটেড অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য ইলেকট্রিক্যাল লোড সেন্টার। আমার যেখানে ইলেকট্রিক্যাল লোড আছে আমরা চেষ্টা করব তার কাছাকাছি এসডিবি বোর্ডটা রাখা। আবার কি বলতেছে, দোজ বোর্ড শ্যাল নেভার বি লোকেটেড অন ওয়াটার সকড অর ড্যাম ওয়াল। আমরা এমন এক জায়গায় ডিএসডি বসাবো না যেখান থেকে ওয়াল দিয়ে পানি পড়তেছে, ওখানে স্যাঁতসেঁতে জায়গা, এইগুলো আমরা বসাবো না। ঠিক আছে? এরকম সুন্দর সুন্দরভাবে বোঝানো আছে। আমি যদি এগুলো এক্সপ্লেইন করি আপনাদের কাছে মনে হবে ইটস সো ইজি। এরপরে আপনি একটা ক্যালকুলেশন করছেন, ক্যালকুলেশন করার পরে আপনি দেখলেন যে আসলে আমার 200 কিলোওয়াট হয়েছে। হ্যাঁ। এবং 200 কিলোওয়াট হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি কত কিলোওয়াট একটা সাবস্টেশন নিব। এখানে কি বলছে দেখেন, এই লোড ফ্যাক্টর অফ এট লিস্ট 80% শ্যাল বি অ্যাপ্লাইড টু দ্য এস্টিমেটেড লোড অফ দ্য বিল্ডিং। আপনি একটা বিল্ডিং এ 200 কিলোওয়াট পাইছেন লোড, টোটাল একদম ম্যাক্সিমাম লোড ধরে, সেখানে আপনাকে কতটুকু লোড ফ্যাক্টর কত করতে হবে, 80% ধরে আপনাকে ইয়া করতে হবে। ঠিক আছে? একটা সাবস্টেশন বা ই করতে হবে। এরপর দেখা যাচ্ছে আপনার ফ্যাক্টরিতে সাবস্টেশন রিকোয়ারমেন্ট আছে কিনা, আছে আপনি কেমনে বুঝবেন? এই যে সহজ জিনিস দেখা যাচ্ছে, ইফ দ্য লোড রিকোয়ারমেন্ট অফ বিল্ডিং এক্সিডস 50 কিলোওয়াট, 50 কিলোওয়াটের বেশি হলেই কি হবে, সাব স্টেশন লাগবে, ফ্যাক্টরি ইন্টারনাল সাব স্টেশন লাগবে। কিন্তু এইটা আমাদের একটু বর্ধিত হয়ে 80 কিলোওয়াট পর্যন্ত এখন পল্লী বিদ্যুৎ, পিডিবি এগুলো অ্যাকসেপ্ট করতেছে। হুম।
এরপরে আমরা একটা ট্রান্সফরমার রুম, সাবস্টেশন রুম লেআউট করব, কিভাবে কি রাখবো, হাইট কতটুকু হবে। এইগুলো দেখেন, এইগুলো খুব ইজিলি আমরা কিন্তু বিএনবিসিতে আমরা পেয়ে যাই। হ্যাঁ, আমার সক স্পিড বলতে আমরা কি বুঝি, একটা ট্রান্সফরমার 2000 লিটার উপর তেল হয়ে গেলে আমরা আসলে সক স্পিড ইউজ করবো কিনা। হুম। তারপর আমরা হচ্ছে কোন টাইপের ট্রান্সফরমার, অয়েল টাইপ এবং ড্রাই টাইপ আছে, কোন টাইপের ট্রান্সফরমার কোথায় ব্যবহার করব, এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে। হুম। আমি যদি টোটাল না জানি, তাহলে হয়তো বা আমাদের কি হবে, আমাদের ওই গোলও ফিক্সড হবে না, আমরা নিজেদেরও ডেভেলপ করতে পারবো না। তো আমি চাই, আমি সচরাচর মনে করি আপনারা যারাই আছেন অবশ্যই অনেক মেধাবী। ইঞ্জিনিয়ার যারা হয় তারা অবশ্যই মেধাবী। মেধাবী ছাড়া ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে না। হুম। তো সেক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আহ, শুধু আমার এখানে আসতে হবে তা না, আপনি যেখান থেকে হোক শেখেন, আপনারা চেষ্টা করেন। আর যদি মনে হয় যে আমার কোনো হেল্প লাগবে, তো আপনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। আর আমি এই মাসটাই হয়তো বা আপনাদের সাথে একটু অল্প সময় ক্লাস নিচ্ছি বা সেমিনার করতেছি। আগামী মাস থেকে আমার যে ফ্রি সেমিনার করে এগুলো আনলিমিটেড থাকবে, আশা করতেছি। আমি ওই প্রসেসে আগাচ্ছি। হুম। তো আমি আপাতত আপনাদের সাথে একটু পরিচয় হচ্ছি, যেমন আমি অনেককেই এখানে দেখতেছি যে আমি যে সাখাওয়াত সাহেব আমাকে রেগুলার জয়েন করতেছে, সবুজ, তারপরে দস্তগীর সাহেব। হুম। এরকম আমি অনেককেই দেখতেছি যারা আমার ইয়াতে রেগুলার আসতেছে, তারপরে যে আফজাল, মুসা। হুম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আসছেন, আমার কথা শুনলেন। যদি মনে হয় যে না এগুলো ফ্রুটফুল, তাহলে আমাকে ফোন দিতে পারেন। আর আমি যে কোর্সটা সাজিয়েছি, যদি আপনারা না করতে পারেন, আপনাদের কোনো ফ্রেন্ডরা যদি মনে করে তারা ইন্টারেস্টেড, অন্তত আমার নাম্বার বা এইটা একটু পাঠাই দিয়ে। তাহলে কি হবে, আমি এখানে খুব মিনিমাম একটা কস্টে, যেটা আমি অফলাইনে 12,000 টাকা নিয়েই এই কোর্সটার জন্য, সেটা আমি অনলাইনে মাত্র 6,000 টাকা করাচ্ছি। ইভেন পার্শিয়াল পেমেন্টের সুযোগ রেখেছি। আমরা যারা স্টুডেন্ট, আমরা বা চাকরি করি, আমাদের হয়তো মাস শেষে টাকা থাকে না বা আমাদের খুব কষ্ট করে চলতে হয়। সেই জন্য অনেকেই আছে 50,000, 60,000 টাকা, 10,000, 15,000, 20,000 টাকা কোর্স কিন্তু তাদের অ্যাডভান্স দেওয়া লাগে। আমি এই সুযোগটা রাখছি না, আমি ফ্লেক্সিবিলিটির ভিতর রাখতেছি। আমি চাচ্ছি যে আপনারা যারা আমার সাথে জয়েন করবেন, তাদের ভিতর ফ্লেক্সিবিলিটি থাকবে, এই তারা পার্শিয়াল পেমেন্ট করতে পারবে। একটা পেমেন্ট করলো, জয়েন্ট হলো, তারপরে মাসে আবার পেমেন্ট করলো। এইভাবে আমরা চেষ্টা করব। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনারা এই কোর্স শেষে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস পেয়ে যাবেন, যেটা আমি এখানে দেখতে, এসএলডি ক্যাট ফাইল পেয়ে যাবেন, এরপর ইএলডি ক্যাট ফাইল পাবেন, এলপিএস ক্যাট ফাইল পাবেন, এবং আদার্স অল ডকুমেন্ট উইল বি প্রোভাইডেড সফট কপি। ওয়ার্ড এবং এক্সেল সমস্ত মেশিন, ওয়াটার কনজাম্পশন, গ্যাস কনজাম্পশন রিপোর্ট, ইভেন যত প্রকার চেক লিস্ট আছে সবগুলো আপনি সফট কপি হিসেবে পেয়ে যাবেন। সেজন্য আমি মনে করি দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর অল অল ইঞ্জিনিয়ার্স। তো যারা আসলে চায় যে ইন্টারেস্টেড, তারা আপনারা একটু শেয়ার করেন। ঠিক আছে। আর আমি হয়তো এই মাসটা আপনাকে একটু ওয়েট করতে হবে, তো কথা কম সময় পাচ্ছি। আমরা নেক্সট মান্থে আমরা এটাকে অনেক বড় ভাবে আমরা আবার অনেক আনলিমিটেড আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করব যে আমরা সবাই একটু পড়াশোনা করব। আর যে কোনো বিষয়ে যদি মনে হয় জানার, আপনারা যে কোনো সময় ফোন দেবেন। হাফিজ আলফাজ, এই আফজাল সাহেব, কথা কি শুনতে পেরেছেন? আচ্ছা। তো ধন্যবাদ আজকে সবাইকে এখানে আসার জন্য। আর আমি আজকে অনেক সংক্ষেপে শেষ করতেছি। তো আমরা নেক্সট ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থ থেকে এগেইন আবার বলতেছি আমি যে নেক্সট মান্থ থেকে আমাদের এটা আনলিমিটেড থাকবে, ইভেন আমাদের বড় পরিসরে হবে। হয়তো বা আমরা অলওয়েজ প্রতিটা সেমিনারে এবং কিছু শিখবো। ওই সময় আমরা কিছু হয়তো আজকেও অনেক কিছু শিখলাম, কিন্তু আমরা ওই সময় আমাদের এক একজনের আমরা আমাদের পারপোজ ভিউ, ঠিক আছে, আমাদের পয়েন্ট অফ ভিউ, আমরা কি হইতে চাই, এইগুলো নিয়ে আমরা শেয়ার করব। আমরা ইঞ্জিনিয়ারিং একটা গ্রুপ তৈরি করব, ঠিক আছে, যার মাধ্যমে আমরা একটা পজিটিভ, অনেক কিছু পজিটিভ যেগুলো আমরা শিখতে পারবো আর কি। তো কারো কোনো আর কোনো প্রশ্ন আছে, দস্তগীর সাহেব, সালমান, মুসা?